শেখ হাসিনাকে ফোন করে ক্ষমা চাচ্ছেন উপদেষ্টা পরিষদের কয়েকজন উপদেষ্টা সহ জুলাই আন্দোলনের সম্মুখ সারির কয়েকজন নেতা। গোপনে কিছু উপদেষ্টা শেখ হাসিনার কাছে ফোন করে কান্নাকাটি করছেন, ক্ষমা চাচ্ছেন জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী বেশ কিছু নেতাও। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা যে বলছেন সেফ কোন উপদেষ্টা এবং সমন্বয়ক সেফ পাবে না, তাদের বিচার এই পৃথিবীতে যেখানে যাক না কেন তাদের বিচার হবে। এই গ্লোবাল ব্লিজের যেখানে যাবে না কেন এই উপদেষ্টারা এবং সমন্বয়করা, সেখানে তাদেরকে এই দেশে বাংলাদেশের জনগণ গণতন্ত্র লাগবে, সেখানে তাদেরকে আমরা গণতন্ত্র। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকে বাংলাদেশের সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এটি হচ্ছে যে এই উপদেষ্টারা সেফ এক্সিট পাবে কি পাবে না, এটি নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে উপদেষ্টারা সেফ এক্সিট পাবে, কেউ বলছে পাবে না। আবার অনেকে প্রশ্ন করছে যে সমন্বয়কদের কি হবে, এনসিপি নেতাদের কি হবে, এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি বলি যে ভাই, এই উপদেষ্টারা এবং সমন্বয়করা বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের যেই ক্ষতি করেছে, যে ধ্বংস করেছে, সো আপনি আমি যে যাই বলি না কেন এই দেশের জনগণ বাঙালি বাংলাদেশিরা কখনোই এই উপদেষ্টাদেরকে এবং সমন্বয়কদেরকে সেফ এক্সিট দিবে না। সেফ এক্সিট আপনি কিভাবে দিবেন? আপনি বলেন সেফ এক্সিট কিভাবে দিবেন, কোথায় দিবেন? আপনি যদি বাংলাদেশকে একটি দেশ মনে করেন তাহলে সেফ এক্সিটের বিষয়টি আপনি একবার আলোচনা করতে পারেন। কিন্তু বাংলাদেশ তো এখন শুধু বাংলাদেশ একটি দেশ না, এই পৃথিবীটা হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। পুরো পৃথিবীটাই হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ। সেই ভিলেজের একটি মহল্লা বা একটি পাড়া হচ্ছে বাংলাদেশ। সো এখন পৃথিবীতে প্রত্যেকটি দেশেই তো বাঙালিরা বসবাস করে। আমি আপনাদেরকে বলি, ঠিক আছে, যে আপনারা বলছেন যে সেফ এক্সিট পাবে, কিভাবে পাবে আপনি দেখেন। এই যে আপনি প্রথম দেখেন যে আপনি মাহফুজের কথা দেখেন, ঠিক আছে, এই যে মাহফুজ আপনার যখন ইংল্যান্ডে এসেছিল তখন মাহফুজকে যেখানে একটি সেমিনার করতে এসেছিল সেখানে সেই জায়গার মধ্যে তাকে হলরুমে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। দীর্ঘক্ষণ পরে সে যখন বের হওয়ার চেষ্টা করে সিকিউরিটি নিয়ে, পুলিশ নিয়ে, তখন তাকে এই বাঙালি জনতারা যারা প্রবাসী ইংল্যান্ডে যারা বসবাস করে তাকে ইচ্ছা মতো তাকে ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে মারার জন্য সিকিউরিটি থাকা সত্ত্বেও তাকে মারার জন্য মানুষ তেড়ে যায় এবং তাকে বিভিন্নভাবে তাকে লাঞ্ছিত করে। এটা হচ্ছে মাহফুজ উপদেষ্টার অবস্থা। অন্যদিকে আপনি সমন্বয় বর্তমানে এনসিপি নেতা, আপনার এনসিপির সদস্য সচিব যখন যুক্তরাষ্ট্রে যায় তখন কিন্তু তার উপরে আপনি দেখেছেন যে তার উপরে কিভাবে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তার উপরে কিভাবে তাকে মারতে যাওয়া হয়েছে এবং তাসনিম জাউরাকে কিভাবে গালাগালি করা হয়েছে, কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে। তো এখন আপনি যে বলছেন যে সেফ এক্সিট মানে বলতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে সেফ ভাবে, কিন্তু কোথায় যাবে? পুরো পৃথিবীতে তো এখন একটা রাষ্ট্র, পুরো পৃথিবীতে তো একটা গ্লোবাল ভিলেজ। সো এই গ্লোবাল ভিলেজের যেখানেই যাবে না কেন, এই গ্লোবাল ভিলেজের যেখানেই যাবে না কেন এই উপদেষ্টারা এবং সমন্বয়করা, সেখানে তাদেরকে এই দেশে বাংলাদেশের জনগণ গণতন্ত্র দিবে, সেখানে তাদেরকে আমরা গণতন্ত্র দিব। এই যে দেখেন, এই যে মাহফুজের গাড়িতে এই যে দেখেন কালো কোট পরা, জাম্পার পরা, যে কে সেই ব্যক্তি কে? সো এরকম ভাবে সব জায়গার মধ্যেই তাদেরকে গণদোলাই দেওয়া হবে, সব জায়গার মধ্যে তাদেরকে প্রতিহত করা হবে, তাদেরকে পৃথিবীর কোথাও তাদেরকে স্থান দেওয়া হবে না। তো আপনি বলতে পারেন বাংলাদেশ থেকে এটা নিয়ে আলোচনা করতে পারেন, এটা নিয়ে আলোচনা হতে পারে, কথা হতে পারে। সেই 111 এর প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপটটা ভিন্ন। এখন পুরো পৃথিবী অনেক অ্যাডভান্স হয়ে গেছে, পুরো গ্লোবালটাই একটা গ্লোবাল ভিলেজ, পুরো পৃথিবীটা মিলে একটা গ্লোবাল ভিলেজ। সেই ভিলেজের যেইখানে যাবে, যেই পাড়াতেই যাবে, আমেরিকাতে বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, যুক্তরাজ্য বলেন, যেখানে যাবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে, সেখানেই তাদেরকে গণতোলাই দেওয়া হবে। তো আপনারা যে বলছেন সেফ এক্সিট, কোন উপদেষ্টা এবং সমন্বয়ক সেফ এক্সিট পাবে না, তাদের বিচার এই পৃথিবীতে যেখানে যাক না কেন তাদের বিচার হবে এবং বিচার করা হবে ইনশাল্লাহ। তাদের উচিত প্রকৃত ঘটনা যেমন তা স্বীকার করা, ইউনূসের বিরুদ্ধে তার দায়িত্ব, সাংবাদিক, প্রাক্তন আইন প্রণেতা, নাগরিক সমাজ নেতাদের নিপীড়নের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা, অর্থাৎ ইউনূসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার কথা রুবিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পররাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন। মনে রাখবেন, এই রুবিনই কিন্তু তাদের পরামর্শদাতা প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো। তিনি আরো বলেছেন, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পর্যবেক্ষণ তালিকায় রাখতে হবে, জামাত ইসলামীকে সন্ত্রাসী সংস্থা হিসাবে ঘোষণা করতে হবে, আসল নেতৃত্ব হিসাবে, ভেরি ইম্পর্ট্যান্ট, আসল নেতৃত্ব হিসাবে শেখ হাসিনাকে স্বীকৃতি দিতে হবে যতক্ষণ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত না হয়। রুবিন সতর্ক করেছেন, অন্যথায় দীর্ঘমেয়াদে ধর্মীয় স্বাধীনতা, গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হবে।
কদিন পূর্বে জাতিসংঘ পরিষ্কারভাবে বলছেন তারা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান। প্রতিবেশী রাষ্ট্র পরিষ্কারভাবে বলেছেন তারা অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চান। বাংলাদেশের যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করেন তারাও সেটা বলেছেন, অধিকাংশ রাজনৈতিক দলও সেটা বলেছেন। এইরূপ পরিস্থিতিতে বিশ্বকে বাদ দিয়ে, বিশ্ব মতামতকে বাদ দিয়ে, উন্নয়ন সহযোগীদের মতামতকে বাদ দিয়ে, অর্থাৎ অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বাইরে গিয়ে বানরের পিঠা ভাগ করার মতো ভাগযোগ করলে নির্বাচন হবে? অধিকাংশ বিশ্লেষকদের ধারণা এভাবে বাংলাদেশের নির্বাচন করা সম্ভব না। যদিও করে সেই নির্বাচনের চেহারা হবে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোট, বেগম খালেদা জিয়ার 1996 সালের 15 ফেব্রুয়ারির ভোট, এবং আরো যে সকল বিতর্কিত নির্বাচন আছে সে জাতীয়। সেই ক্ষেত্রে করণীয় কি? যদি সত্যিই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রযাত্রাকে ফিরিয়ে আনতে হয়, রেস্টোর করতে হয়, ধর্মীয় স্বাধীনতা এটাকে যদি আনতে হয়, তাহলে রুবিনের মতামত যেটা, আমি বলবো সেটাই যথার্থ। শেখ হাসিনাকে প্রকৃত নেতৃত্ব হিসাবে স্বীকার করা এবং ইউনূসের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া, আর অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রক্রিয়ায় এগোতে হবে। বর্তমানে যে সরকার আছেন তার নির্বাচনের আয়োজন করার কোনো ম্যান্ডেট নাই, কারণ এই সরকার আনকনস্টিটিউশনাল, অসাংবিধানিক, অবৈধ। কারণ বর্তমানে বাংলাদেশের সংবিধান বলবৎ আছে, এই সংবিধানে এ জাতীয় কোনো সরকারের অস্তিত্ব নাই। আর সংবিধানের 7 সর্বোচ্চ অনুচ্ছেদ, 7-2, 7-1 এবং 7-A, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সংবিধানের বিধিবিধানের বাইরে গিয়ে কোনো আইন করা যাবে না, অর্থাৎ কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। তো সংবিধানে যে নামটি নাই প্রধান উপদেষ্টা, সেই প্রধান উপদেষ্টা কিভাবে বলে এই সংবিধানের ভিতরে আমি সবকিছু করব? এই সংবিধানই তো তাকে গ্রহণ করে না, বাবাই তো সন্তান স্বীকার করে না, সংবিধানই তো ওই নাম নাই, সংবিধান তো জাতীয় সরকারের কথাই নাই। আর্টিকেল 57, আর্টিকেল 123, আর্টিকেল 1393, আর্টিকেল 48, আর্টিকেল 7, কোন জায়গায় এই জাতীয় সরকার নামক বিষয় নাই। বাংলাদেশের লিগাল, ইলেক্টেড, রিপ্রেজেন্টেটিভ এবং এক্সিকিউটিভ অথরিটি, যেটা রুবিন বলেছেন, আমিও সেটা বলি, সেটা শেখ হাসিনা। তাকে প্রকৃত নেতা স্বীকার করে প্রয়োজন বোধে অন্তর্বর্তীকালীন নির্বাচনের আয়োজন করতে হবে। সে আয়োজন নিরপেক্ষ নির্বাচন কমিশন করবে, প্রয়োজনে আরো যদি কিছু সংযোজন করে সেই নির্বাচনকে আরো গ্রহণযোগ্য করার দরকার হয় সেটাও করা যাবে। কিন্তু যেটা আইনে নাই, যেটা বিধান নাই, যেটা বিশ্বের কেউ চায় না, যেটা দেশের অধিকাংশ মানুষ চায় না, সেটা করা যাবে? কনক্লুশনে তো এরকমই বলা যায়, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।